আপনারা যারা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম হবি করেন তারা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম হবিটাকে কতটা ভালোবাসেন, কতটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। মেবি হয়তো অনেকে নিয়ে যেতে পারেননি, বা অনেকে হয়তো কোনো ব্যক্তিগত চাপের ফলে হবিটাকেই বন্ধ করে দিয়েছেন। আজকে আমি আপনাদের কোনো জ্ঞান দিতে আসিনি, বরং জ্ঞান অর্জন করতে এসেছি। আর এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে এসেছি যে কিনা একটা গোটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম গ্যালারি একা হাতে মেনটেন করে। হতে পারে যারা হবি বন্ধ করে দিয়েছেন তারা এই ভিডিওর মাধ্যমে আবার মোটিভেটেড হয়ে নতুন করে হবি স্টার্ট করে দিতে পারেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তবে তার আগে বলি, আমার নাম শুভ আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। লোটেক হাইটেক বলে কিছু আমি সাপোর্ট করি না। যা যা দরকার সব দিতে হবে। তুমি এখানে একটা স্কেপ করেছো, ও এরকম চালিয়ে দেবে, ঘেটে গেল, ওর কি যায় আছে? ওর তো হবিস নয়, না নষ্ট করে দিয়ে চলে যাবে। তোমার সারা মানে 6 মাসের খাটনি, পয়সা ইনভেস্টমেন্ট 1 ঘন্টায় নষ্ট করে দেবে। আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলছিল যে আমার প্লান্টস গুলো 32 ডিগ্রি টেম্পারেচারেও গ্রো করছে। এইটা কতটা সত্যি? আমার এখানে সব বোর্ডিং ওয়াটার, তুমি শুনে হয়তো অবাক হবে। বোর্ডিং মানে মাটির তলা থেকে যে পাম্পে যে ফিল্টার করে আয়রন ওয়াটারটা ওঠে, তার মধ্যে তুমি যদি টিডিএস দেখো 1200 পার করে যাবে। তো আমি ওই জলই প্রথম থেকে রাখছি। আসুন এবার গ্যালারিটা দেখবেন। শুরু থেকেই শুরু করা ভালো। এইখানে প্রথমে ঢুকেই যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো একটু দেখাই। রেড প্লান্টসে ভর্তি, এটা পুরো ডাচ ট্যাঙ্ক। এত গ্রো করেছে যে বাইরে চলে আসবে আর কদিন বাদে যদি কাটিং না হয়। এত সুন্দর গ্রোথ, মানে টু মাচ গ্রোথ, এক্সট্রিম গ্রোথ, আর ঠিক ততটাই হেলদি গ্রোথ। এই ট্যাঙ্কটায় পুরো মস দিয়ে তৈরি, কিছু লুডউইগিয়া আছে, অন্যান্য প্লান্টস আছে, রেড প্লান্টস আছে, সব নাম আমিও জানি না। ফিশও যথেষ্ট হেলদি আছে। এটা একটা 1.5 ফিটের কিউব ট্যাঙ্ক। দেখুন এখানে এত বেশি গ্রোথ, মানে এখানে যে কি স্কেপিংটা করা আছে সেটাও বোঝা যাচ্ছে না। যদি সাইড দিয়ে দেখি তাহলে দেখুন এখানে সয়েলের লেয়ারটা কতটা উঠেছে, স্টেপ ওয়াইজ করা আছে, কিন্তু খুব সুন্দর। তাও মানে স্কেপ না বোঝা গেল, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা অসাধারণ একটা স্কেপ। যদিও বা আমি যার সাথে বসবো, মানে যার এটা ট্যাঙ্ক, ওনার থেকেই শুনে নেবেন যে ওনার এই স্কেপিং এর পেছনে কি আইডিয়া ছিল। এর ঠিক নিচেই হচ্ছে এই দুটো ট্যাঙ্ক। এইটাতে আবার রেড শিম্পে ভর্তি, মানে অলমোস্ট এত, মানে নাই করেও তো 100-200 কি তার বেশি তো হবেই, এত শিম্প। আচ্ছা, যার সাথে আলাপ করাবো বলে এসছি, তো উনি হলেন আমাদের রাজীব রায়, অ্যাকোয়াস্কেপার এবং হবিস্ট। তো দাদা তুমি এটা বলো যে মানে এই হবির শুরুটা কবে থেকে? যদি বলো তুমি মাছের হবি শুরু, মানে মাছ কবে থেকে পুষছো দাদা? ছোটবেলা থেকে পুষছি। আচ্ছা, ক্লাস 5-6 থেকে আমি মাছ পুষি। গোল্ড ফিশ থেকে শুরু, ফাইটার থেকে শুরু। বাট প্ল্যান্টেড সম্পর্কে 1-1.5 বছর আগে আমার কোনো নলেজ ছিল না। মানে 1-1.5 বছরের মধ্যে এত কিছু জেনে শিখে উনি এত বড় একটা গ্যালারি বানিয়েছে। মানে এটা সত্যি একটা 1-1.5 বছর আগে মানে জাস্ট আমি মানে ইন্সপায়ার্ড প্রথম হচ্ছে, মানে আমার খুব ছোট বোনের ছেলে আদি, ও প্রথমে আমাকে বললো মেসো তুমি এটা করো, তুমি প্ল্যান্টেড করো। তারপর আমি সত্যি কথা বলতে ইউটিউবে কিছু ভিডিও পেজ, পার্টিকুলার ময়ূরদেবের ভিডিওটা আমি ফলো করেছি। আচ্ছা,
ইনফরমেটিভ, মানে মায়ুরদেব হলো তোমার ইন্সপিরেশন। আর সেকেন্ডারি হচ্ছে উনি যখন বোঝান, যে বোঝাচ্ছে বুঝিয়ে যাবে বলতে চাইছে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে আমরা যখন একটা ট্যাঙ্ক বানাই, প্রতিটা ট্যাঙ্কের পেছনে তো একটা ভিশন থাকে, মানে আমরা কি স্টোরি বানাচ্ছি, কি স্টোরি করতে চাইছি। হ্যাঁ, মানে স্কেপিংটা, মানে এইটা ভাবনা করার সময় মানে প্রতিটা ট্যাঙ্কে এক এক রকম স্কেপ আমি দেখছি। তো সেইটা কিভাবে তুমি আইডিয়াটা, ট্যাঙ্কটা আমি ধরো রেডি করব, আমি 4-7 দিন আগে থেকে ইমাজিন করতে থাকি, একটা অরিজিনাল জিনিসটা আমাকে শেয়ার করছি, এটাকে কি করা যাবে। আমি এমন না কোনো ফটো দেখে ইন্সপিরেট হলাম বা কিছু, নিজেই ভাবতে থাকি ট্যাঙ্কটা সাইজ কত, কোন জায়গাটা আমি যদি একটু মিডিয়া দিয়ে উঁচু করতে পারি, তাহলে কাঠটা যদি ওখান থেকে আমি ডাউনওয়ার্ডস করি কি সিনারি আসবে, একটা মাইন্ড ওয়ার্ক করি, প্রয়োজন হলে আমি খাতার মধ্যে এঁকে নিই, পার্টিকুলার মাথার মধ্যে তো বেশি থাকে আঁকাটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস করে নিই, একটা থিম করবো। তো পার্টিকুলার আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, যদি আমি 100% ওটাকেই ফটোতে চাই হবে না, না সেটা ভালো হয়ে যেতে পারে বা একটু অন্যরকম হয়ে যেতে পারে। ঠিক ঠিক, একদম এক্সাক্ট ওটা আসে, এক্সাক্ট ওটা মানে ওর থেকে ভালো হবে, খারাপ হবে না। ঠিক ঠিক, যখন আমরা স্কেপ করবো যে আমি এটা ভেবে রেখেছি, তো তখন আমাদের ডিজাইন আরো মাথায় আসতে থাকে, যেটাকে একটু এদিক থেকে দিলে ভালো হয়, এই পাহাড়টা একটু উঁচু করলে ভালো হয়। তারপর যেটা মেন দেখতে হবে যে আমার স্কেপটা কতটা সঠিকভাবে হয়েছে, মানে নড়ছে কিনা। স্কেপটা করার পর পুরো ট্যাঙ্কটা এস্টাবলিশড হবে, তারপর যদি ভেঙে পড়ে যায়, ঠিক ঠিক, তাহলে তার থেকে ডিজাস্টার, ওটাকে ভালো করে দেখে নিতে হবে। তাতে মানে যদি পয়েন্ট একটু ডান দিক বাদিকে হয় কোনো ইস্যু নেই। আচ্ছা, এর নেক্সট যেটা আছে, স্কেপ তো হয়ে গেল, তারপরে প্ল্যান্টেশন। যদিও বা প্ল্যান্টেশনটা আমরা মানে স্কেপিং এর আগেই ভেবেনি, মানে স্কেপিংটা করার সাথে সাথেই আমরা ভাবি যে কি কি প্লান্টস লাগাবো। তাও মানে প্লান্ট চুজিং গুলো মানে কিভাবে তোমরা, যদি আমরা এই পেছনের ট্যাঙ্কটাই ধরি, তো এই পেছনের ট্যাঙ্কে প্লান্ট চুজিং গুলো আমরা মানে তুমি কিভাবে এটা ইমাজিন করো? এইটা তুমি দেখো, এখানে একটা খুব রেয়ার প্ল্যান্ট এবং আমার খুব ফেভারিট, এটা বলি অ্যামানিয়া স্যানেগলেন্সিস। এই প্ল্যান্টটা এমন প্ল্যান্ট যেখানটা ও গ্রো করবে ডেন্স করে দেয়। রোটালা একরকমের ডেন্স করে, রোটালা তো একদম ক্রিপ হয়ে যায়, একদম ঘন ঘন হয়। ওর বড় পাতা আমার চাই, এই সাইডে আমি একটু বড় পাতার গাছ দিতে চাই, একটু যাতে লিভ গুলো বড় হয়। তার জন্য সেনেগলেন্সিস আমার জন্য বেস্ট লেগেছে, আমি ইউজ করেছি। তারপর রোটালা আছে, এখানে মাকরান্দ্রা আছে নর্মাল, এটা কিন্তু মাকরান্দ্রা গ্রিন, আচ্ছা, গ্রিন লাইট পেলে কিন্তু পিঙ্ক হয়ে যায় হালকা, আচ্ছা গ্রিন থাকে, ঠিক। এবার যেটা ধরো এই যে সিনারিটা, এখানে যে সিনারিটা আছে, এটা আমি স্কেপিংটা কি করে মাইন্ডে এলো, আমার এটা মাইন্ডে এলো কোডাই ক্যানেল ঘুরতে গিয়ে। আচ্ছা, কোডাই ক্যানেলে আমি অনেকগুলো সিন এরকম গাড়ি করে যেতে যেতে আমি দেখেছি পাহাড়ে, ওটা মাইন্ডে ছিল। তো দেখলাম যে এর মধ্যে যা সাইডে ওয়েট আছে আমি এর মধ্যে করতে চেষ্টা করি, তো সেটাই আমি চেষ্টা করি। তখন ওখানে দেখবে যে প্রচন্ডভাবে পাহাড়ের ওপরে একটা আগাছা টাইপের হয়ে থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি তখন দেখলাম যে পাহাড়ের গা দিয়ে যদি আমাকে আগাছা করতে হয়, যেটা নিচের দিকে আসছিল, ওখানে নিচের দিকে আসছিল, বাট আমি যদি এখানে কোনো রকম পিকক মস, জাভা মস, স্পাইকি মস ইউজ করি, সেটা উপরে চলে যাবে। হ্যাঁ, ওটা উপর দিকে। তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে কি উইপিং মস, উইপিং মসটা উপর থেকে নিচে আসে, হ্যাঁ ঠিক, তাহলে উপর থেকে পড়ছে গাছটা নিচের দিকে, তাহলে কোদাই ক্যানেলের সিনটা পারফেক্ট করতে হবে। প্লাস সামনেটা গ্রাস থাকবে আর এখান দিয়ে একটা পথ থাকবে, যেটা দুটো পাহাড়ে, কোদাই ক্যানেলে কি হয় গুহা টাইপের কেভ, প্রত্যেকটা জায়গায় আমি কেভ করেছি। এখানে একটা কেভ আছে, ওইখানে একটা কেভ আছে যাওয়ার, এখানে একটা কেভ আছে, এইদিকে কেভ আছে, মিডিলে একটা বড় কেভ আছে রাস্তা। যদিও এত ওভারগ্রোন হয়েছে যে অত দেখা যাচ্ছে না, বাট মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে উনি কিরকম কি ভেবেছেন। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে অ্যাকুরিয়ামে ওয়াটারটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যে ওয়াটার ছাড়া একটা প্লান্টেড অ্যাকুরিয়াম, মানে পারফেক্ট ওয়াটার ছাড়া প্লান্টেড অ্যাকুরিয়াম করা অসম্ভব। বাট দাদার কিছু পার্সোনাল কিছু এক্সপেরিমেন্ট আছে যেটা কিনা আমরা জানতে চাইছি। মানে তুমি এইটা বলো যে কিরকম কি ওয়াটার কোয়ালিটি মেনটেন করা দরকার প্লান্টেড অ্যাকুরিয়াম বলতে। আমার এখানে সব বোর্ডিং ওয়াটার, তুমি শুনে এত অবাক হবে। বোর্ডিং মানে মাটির তলা থেকে যে পাম্পে যে ফিল্টার করে আয়রন ওয়াটারটা ওঠে, তার মধ্যে তুমি যদি টিডিএস দেখো 1200 পার করে যাবে। আচ্ছা, মানে কোনোটাই সব বেশি কম নেই, কারণ বোর্ডিং এর জল মাটির তলা থেকে, আর 15টা ট্যাঙ্ক জল কিনে মেনটেন করা অসম্ভব, এত বড় বড় ট্যাঙ্ক ইম্পসিবল। তো আমি ওই জলই প্রথম থেকে রাখছি, এবং ডেন্স প্ল্যান্ট করলে কিন্তু আয়রনটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আয়রনটা আর বসছে না গাছের গায়ে। আদারওয়াইজ তুমি একটা বালতিতে জল রাখো আয়রন ওয়াটার, তুমি 2-3-4 দিন বাদে বালতিটা লাল হয়ে যায়। ঠিক, এই কাজটা তুমি রাখতেই পারবে না আয়রন ওয়াটারে প্ল্যান্টেড ছাড়া। প্ল্যান্টেড আমি আবার দেখেছি যে আয়রন ওয়াটার বা এই যে বোর্ডিং এর জলটা গাছের জন্য কিন্তু মানে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম মাটিতে উঠছে, সবই তো আছে। ওকে মানে হালকা ফার্টিলাইজ করলেও গাছ ওকে, গাছের বাড়ন্ত আছে, কালার ভালো আসবে। ঠিক আছে, মানে ফার্টিলাইজারও বিশেষ মানে বিশাল কিছু। প্রবলেমটা হচ্ছে গাছের জন্য জলটা খুব ভালো, প্রবলেম হচ্ছে মাছের জন্য। তুমি একটা জিনিস ওয়াচ করবে যে অনেক
হবিস্ট আছে যারা ধরো প্ল্যান্টেড ট্যাঙ্ক করছে, তাদের প্ল্যান্টেড ট্যাঙ্কের ভেতরে মাছ নেই, 4-5টা মাছ ছেড়েছে, 10টা মাছ ছেড়েছে, হালকা। কিন্তু তুমি যে কোনো ট্যাঙ্কে দেখো আমার ডেন্সলি প্ল্যান্টেড, তার মধ্যে প্রচুর মাছ, এবং মাছ কিন্তু হেলদি, এমন নয় কি পুপ করছে বলে কোনো নাইট্রেট ফার্ম হচ্ছে বা অ্যামোনিয়া ফার্ম হচ্ছে মরে যাচ্ছে, তাহলে তো মরে গেলে তো এত মাছ থাকবেই না, দুটো একটা বেঁচে থাকবে। সেই জায়গাটা এই জলটা মাছের প্রবলেম করে। গাছের জন্য খুব ভালো, আমি প্র্যাকটিক্যাল ইউজ করে বলছি যে বোর্ডিং ওয়াটারের মধ্যে আয়রন থাকছে, বিভিন্ন খনিজ পদার্থ থাকছে, সেগুলো ডেফিনেটলি গাছের জন্য হেল্প করছে। মাছের জন্য এগুলো ক্ষতিকারক। এটাকে মেনটেন করার জন্য আমি 3-4টে প্রোডাক্ট ইউজ করি। প্রথমে আমার মাছ মরেছে, তখন আমি ওয়াটার টেস্ট করে দেখলাম যে হ্যাঁ নাইট্রেট ফার্ম হয়েছে, অ্যামোনিয়া আছে, ঠিক আছে, প্লাস ওয়াটার প্যারামিটার ডিসব্যালেন্স আছে। দেখে ব্যালেন্স করতে হলে রিসার্চ করলাম একটুখানি যে না বেস্ট প্রোডাক্ট সিচেমের প্রোডাক্ট। আমি ইউজ করে বলছি, কোনো রিভিউ না, আমি একদম প্র্যাকটিক্যাল বলছি। সিচেমের যদি কেউ 4টে প্রোডাক্ট ইউজ করতে পারে, আমাদের বড় ট্যাঙ্ক আমাদের কোয়ান্টিটি বেশি লাগছে, হ্যাঁ অবশ্যই। যার ছোট ট্যাঙ্ক তারা একটা কিনলে হয়তো 1 বছর 2 বছর চলে গেল। সিচেমের প্রিস্টিন বলে একটা প্রোডাক্ট হয়। প্রিস্টিনটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যে কোনো রকমের ওয়েস্টেজ ফুড বা ওয়েস্টেজ কিছু মাছের পুপ হলো বা কোনো ধুলো জমলো, সেগুলোকে নিমেষের মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে দেয়। ব্যাকটেরিয়া বেনিফিশিয়াল অবশ্যই আছে, বিলিয়ন ব্যাকটেরিয়া আছে, কারণ ফিল্টার মিডিয়া আমরা ভালো ইউজ করছি, বাট ওই ব্যাকটেরিয়ার থেকেও এই প্রিস্টিন ব্যাকটেরিয়াটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, জলের মধ্যে নাইট্রেট অ্যামোনিয়া ফার্ম করতে দেয় না, তৈরি হতে দেয় না। এবার স্টেবিলিটিটা ইউজ করবে। স্টেবিলিটিটা কি করে? স্টেবিলিটিটা গুড ব্যাকটেরিয়া। আমাদের ব্যাকটেরিয়া কি হয়, ব্যাকটেরিয়া ফিল্টারের মধ্যে কখনো বাড়ে কখনো কমে, ওটা স্টেবিলিটি করলে ব্যাকটেরিয়ার স্টেবল থাকে, ব্যাকটেরিয়া ওটাও খুব ভালো ওয়াটার ক্লিয়ারের জন্য। আর থার্ড হচ্ছে প্রাইম। প্রাইমটা এই যে ওয়াটারের যে প্রবলেমগুলো, এই যে আয়রন টাইরনগুলো, প্রাইম মোটামুটি যদি পরিমাণে ইউজ করা যায়, একদম প্রাইম কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্পটা কেমিক্যাল, ব্যাকটেরিয়া নয়। প্রাইমটা ঠিক পরিমাণে দিলে জলের ওয়াটার প্যারামিটার স্টেবল থাকে। আর ক্লিয়ারিটি দিতে পারো, আমি দিই। ক্লিয়ারিটি হলে এই পার্টিকেলগুলো যেমন কাচের মতো জল দেখছো সব ট্যাঙ্কে, ক্লিয়ারিটি দিয়ে দিলে, ক্লিয়ারিটি কি করে বড় পার্টিকেলগুলোকে ছোটগুলোকে বড় পার্টিকেল করে ফিল্টারে পাঠিয়ে দেবে। আর কিছু ইউজ করার দরকার নেই। এই 4টে প্রোডাক্ট যদি হাতে গায়ে থাকে, না মাছ মরবে না গাছ মরবে, এটাই প্র্যাকটিক্যাল। আচ্ছা আর একটা জিনিস বলো, এই যে তুমি যে বলছো এই যে এত হাই টিডিএস এর যে ওয়াটারটা ইউজ করো, এটা তো মোটামুটি প্লান্টস গ্রো করার সময় অতটা প্রবলেম হয়, কিন্তু যখন আমরা একদম প্লান্টিংটা করছি সেই সময় তো মানে অতটা যে জলের মধ্যে যে খনিজ পদার্থগুলো সেই সময়টা কি মানে কিভাবে ম্যানেজ করি? ম্যানেজ করো সেই সময়টায় আমরা কি করি, ফার্স্ট উইকে অন্তত 2বার, সেকেন্ড উইকে 2বার, থার্ড উইকে 3বার, ফোর্থ উইকে 4বার। এই ওয়াটার যতক্ষণ গাছ না তার রুটস ডেভেলপ করলো, গাছ যতক্ষণ দাঁড়িয়ে না পড়লো, গ্রো স্টার্ট করে ফেললো, ডেন্স হলো, ততক্ষণ ওয়াটার চেঞ্জটা আমরা প্রত্যেক উইকলি 2-3বার করতে থাকি, মানে মেটেরিয়াল জমে না। ইভেন দেখো তুমি ফার্টিলাইজ ফার্স্ট ডে থেকে করতে হবে। গাছকে বাঁচাতে গেলে অ্যালগি ভাবলে হবে না। যদি তুমি প্ল্যান্টেড ট্যাঙ্কে সাকসেসফুল হতে হও, তুমি মনে করো আমি অ্যালগির জন্য ফার্টিলাইজ করবো না, তাহলে প্ল্যান্টটা দাঁড়াবে না, এটা দাঁড়াবে না। অ্যালগিটা ন্যাচারাল, অ্যালগি সব ট্যাঙ্কে অ্যালগি আছে, তুমি চোখে না দেখতে পারলে তোমার চোখ দিয়ে তুমি ভালো করে দেখো। আমি মনে করি কোনো ট্যাঙ্ক এখানে নেই যেটাতে অ্যালগি নেই, না একটু আধটু অ্যালগি হয়, অ্যালগিটাও ন্যাচারাল, ঠিক আছে। তো অ্যালগি আসবে, অ্যালগি চলে যাবে, ফার্টিলাইজ বন্ধ করলে হবে না। এবার ফার্টিলাইজটাও তো জমে যাচ্ছে নতুন ট্যাঙ্কে, তো ওয়াটার চেঞ্জ করলে বারে বারে কি হবে, জিনিসটা বেরিয়ে যাবে, জমবে না। আর প্রিস্টিন তোমার হচ্ছে স্টেবিলিটি, ক্লিয়ারিটি, প্রাইম, এই 4টে আমি যেদিন থেকে প্ল্যান্টেশন করবো সেদিন থেকে ইউজ করবো। আচ্ছা, একদিনও গ্যাপ করবো না। আচ্ছা, সেদিন থেকে ওয়াটার তৈরি হতে শুরু করবে। ডায়েটম আসবে, অন্যের ট্যাঙ্কে হয়তো 15 দিন থাকবে, 1 মাস থাকবে, আমার ডায়েটম 4 দিনে চলে যাবে। আচ্ছা, ডায়েটম আসবে। আর ডায়েটমটা আমি একটা জিনিস বলি ছোট করে, এটা হবিজের জন্য, ডায়েটম যদি ভরে আসে, ডায়েটম প্রচুর এসছে একদম, মানে পুরো চুলের মতো হয়ে গেছে, পুরো দেখা যাচ্ছে না কিছু গাছ পাছ, ওই ডায়েটম যখন যাবে ট্যাঙ্ক বেশি স্টেবল হবে। আর ডায়েটম যদি কম আসে, ওই ট্যাঙ্ক ভোগাবে, আচ্ছা কষ্ট দেবে তোমাকে। না আমি ন্যাচারালি যেটা করি, যে ডার্ক স্টার্ট মেথড করি, মানে ডার্ক করে মানে 1 মাসের জন্য মানে স্কেপিং করে রেখে দিই, তারপরে আবার প্লান্টিং করি। আমারও ডায়াটমটা আসে, মানে সেইটা কি ভুল মেথড? না, আমার মতে আমি কোনটা ভুল বলবো না, কারণ যে যেটা প্রেফার করে ফলাফল পাচ্ছে। আমি অনেকগুলো তো ট্যাঙ্ক স্কেপ করেছি, কোনোটায় ডায়াটম যেটা কম এসছে, যেটাতে অনেক বেশি এসছে, আমি খুব ভয় পেয়ে গেছি যে না আমার ট্যাঙ্কটা হয়ে গেল, সব গাছ মরে গেল।
ডায়াটমকে বার করছি, আবার পরের দিনকে আবার বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক। তো যখন ডায়াটম পুরো নিজে থেকে চলে যায়, ডায়াটম তো নিজে থেকে যখন অটোমেটিক চলে গেল, ওই ট্যাঙ্কটা কিন্তু বেশি গ্রো সুন্দর হয়েছে। আচ্ছা, যে যে গাছের উপর ডায়াটম ছিল সেগুলো বেশি ভালো গ্রো হয়েছে। আচ্ছা, এটাই প্র্যাকটিক্যাল বলছি। বরঞ্চ যে ট্যাঙ্কে কম ডায়াটম এসছে ওই ট্যাঙ্কটাকে আমাকে স্ট্যাবল করতে সময় লেগেছে। মানে দাদা এত এক্সপেরিমেন্ট করেছে, এটা বোধহয় কোনো বড় বড় অ্যাকোয়াস্কেপার হোক বা যারা এখন প্ল্যান্টেড অ্যাকুরিয়াম নিয়ে যারা চর্চা করে তারাও বোধহয় এই সমস্ত পয়েন্টস গুলো বলবেন না। এরপর ডায়াটমের পর একটা স্ট্যাবল ট্যাঙ্কে আসবে হেয়ার অ্যালগি। হ্যাঁ, হেয়ার অ্যালগি, ঠিক। হেয়ার অ্যালগিতে কোনো টেনশন নেই, হেয়ার অ্যালগিও নিজে থেকে যাবে। ডায়াটম যদি 15 দিনে যায় ও 2 মাসে যাবে। তখন সিয়ামিজ অ্যালগিটার অ্যাড করতে হবে। সিয়ামিজই একমাত্র রাস্তা যে হেয়ার অ্যালগিটা খেয়ে পয়সা। একদম একদম। কিন্তু সিয়ামিজকে যদি মস কেপিং থাকে রাখা যাবে না। এটাও একটা আমি তোমাকে বলে দিচ্ছি হবিজদের জন্য। আচ্ছা, সিয়ামিজ এমন একটা মাছ যে মাছটা হেয়ার অ্যালগির জন্য পারফেক্ট। হেয়ার অ্যালগি খেয়েও সাফ করে দেবে। যদি ছোট স্কেপিং থাকে দুটোর জায়গায় 4টে রেখে দাও। আচ্ছা। আর যখনই ও পুরো সাফ করে দেবে, তোমার দেখবে যে 1 মাস ধরে আর কোনো হেয়ার অ্যালগি আসছে না, আচ্ছা, স্টেবল হয়ে গেছে ট্যাঙ্ক, তখন তুমি মাছগুলোকে তোড়ে একটু আলাদা করে দাও। কারণ ওখানে তুমি মস দিয়ে বা মাইরোফিলামের মতো ছোট পাতার গাছ যেগুলো ঝুড়ু ঝুড়ু পাতা, বা তোমার হচ্ছে হলো তোমার মন্টিকার্লো, সব কিন্তু তুলে ফেলে দেবে, খেয়ে নেবে। কারণ ওরা হেয়ার অ্যালগির ওপর বেঁচে থাকে। তো হেয়ার অ্যালগি যখন পাবে না, মসটাকে অ্যালগি হিসাবে খায় ওরা। আচ্ছা, যে কোনো মস খেয়ে নেবে, মস তুমি স্কেপিং এ রাখতে পারবে না। এই যে ওয়াটার চেঞ্জের সময় যে জলটা দাও, এই জলটা কি মানে কোথাও কি স্টোর করে রেখে তারপর যাও, নাকি একদম ডাইরেক্ট কল থেকে নিয়ে এসে? ডাইরেক্ট কল থেকে পাইপ দিয়ে দিই। তাতে কোনো প্রবলেম কিছু না। এগুলো গরমকালে তো কোনো প্রবলেমই নেই। শীতকালের ক্ষেত্রে বলি, শীতকালের ক্ষেত্রে একটু আমি যেটা ওয়াটার চেঞ্জটা করি একটু দুপুরবেলা। ট্যাঙ্কের জলটা গরম হয়ে যায়, অন্তত 4-5 ডিগ্রি ফারাক হয়। রাত্রির জলটা যা ঠান্ডা থাকে, সকালবেলা একটু গরম থাকে রোদ করলে পরে। আমি ট্যাঙ্কের জল শীতকালে দুপুরবেলা ছাড়া করি না। আচ্ছা। আর সেখানেও আমি যদি 50% ওয়াটার তো আমি করি, গরমকালে 60% চেঞ্জ করি ওয়াটার। গরমকালে সেখানে আমি 30% 35% এর বেশি ওয়াটার চেঞ্জ করি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এই ট্যাঙ্কে মোটামুটি একটা ট্যাঙ্কে লাইটিং আওয়ার্স গুলো কি থাকে? লাইটিং আওয়ার্স আমি প্রথম থেকে মিনিমাম 6 আওয়ার্স রাখা উচিত, আমি রাখি। মানে এটা কি মানে একদম ধরো নতুন ট্যাঙ্ক শুরু করলাম, একদম নতুন থেকে মানে এখন ম্যাচিউরড ট্যাঙ্কেও লাইটের ডেনসিটি বলছি আমি তোমাকে। যদি সাকসেসফুলি স্কেপ করে মানে একটা জিনিসকে দাঁড়াতে হয় যে গাছের গ্রোথ, তুমি আজকে গাছ কাটলে 3 দিনে গাছ বেড়ে গেল, 4 দিনে গাছ বেড়ে গেল, এরকম যদি তুমি চাও লাইটের ডেনসিটি যা রিকোয়ার্ড তার ডাবল করতে হবে। আচ্ছা, সেখানে অ্যালগি বলবে, সেখানে অ্যালগি সলিউশনটা বলে দিচ্ছি। তুমি প্রথমে তোমাকে নক করতে হবে, তোমার মাথায় রাখতে হবে যে আমার গাছটা যেন বাড়ে। কারণ গাছ যদি নিউট্রিশন অ্যাবজর্ব করে, কোনো নিউট্রিশনও থাকবে না, অ্যালগিও থাকবে না একটা সময়ের পরে। শুরুতে গাছ ছোট আছে, তখন তুমি ফার্টিলাইজ করছো, তখন তুমি তার মধ্যে কেমিক্যাল ইউজ করছো, তখন তোমার অ্যালগি এলো। এবার যখন গাছ স্ট্যাবলিশড হয়ে যাবে, অ্যালগি সলিউশন হচ্ছে কিন্তু প্ল্যান্ট। আচ্ছা, কোনো কেমিক্যাল নয়। আচ্ছা, তবু আমি একটা সলিউশন বলে দেবো যেটাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে জল। ছোট্ট সলিউশন, মানে একটা সিক্রেট, যাতে অ্যালগি আর ফিরে না আসে। এত বড় অ্যাকোয়ারিয়ামটা বলে মানে অ্যালগি স্কেপ করতে হবে না, তোমাকে কাছেও স্কেপ করতে হবে। এটা হচ্ছে যে একটা প্রোডাক্ট আছে যেটা অ্যালগি এক্সিট বলে। আচ্ছা, হ্যাঁ, অ্যালগি এক্সিট, ওটাও ইজি লাইফের নেদারল্যান্ড প্রোডাকশন, ঠিক আছে। অ্যালগি এক্সিটটা যা কোয়ান্টিটি আছে লেখা আছে, ওই কোয়ান্টিটিতে ফার্স্ট ডে থেকে যেদিন থেকে স্কেপিং করলো সেদিন থেকে ওয়াটারে ইউজ করো। মানে যদি অ্যালগি নাও থাকে তাও তো ওখানে ধরো অ্যালগি হলে লেখা আছে 15 দিন কন্টিনিউ দিতে হবে। আচ্ছা, আর আমার প্রেসক্রিপশন হচ্ছে আমি যেটা করি, যখনই ওয়াটার চেঞ্জ করি সমপরিমাণে যার ডোজ আছে আমি অ্যালগি এক্সিটটা দিয়ে দিই। মানে অ্যালগিটা আর আসবেই না, অ্যালগিটাকে ফিরেই আসতে দেবো না। আর ট্যাঙ্ক যখন স্টেবল হয়ে যাবে তখন যা টোটাল কোয়ান্টিটি দিচ্ছিলাম ট্যাঙ্ক প্ল্যান্টেশনের সময় ডায়াটম পিরিয়ডে বা হেয়ার অ্যালগি পিরিয়ডে, আমি সেটাকে কোয়ার্টার করে দিই, কিন্তু দিই। আচ্ছা, কোয়ার্টার মানে যদি 60 ml হয় আমি সেখানে 10 ml দেবো, 15 ml দেবো। আচ্ছা, প্রত্যেক ওয়াটার চেঞ্জে দেবো, তাহলে আমার কাজটাও স্ক্র্যাপ করতে হবে না। 3 মাস বাদে একটু মনে হলো হয়েছে, একটু ঘষে দিলাম। আচ্ছা, নাহলে মেনটেন্যান্স হাই হয়ে যাবে। মানে নতুন নতুন এইগুলো আমি নিজেও জানতে পারছি, আশা করি আপনারাও অনেক কিছু জানেন না, যে আপনারাও আমাদের মেন লক্ষ্য রাখতে হবে প্ল্যান্টটা যেন গ্রো করে কাঁচের উপর না চলে আসে, অ্যালগিটা কন্ট্রোলে থাকে। ঠিক, কন্ট্রোলে থাকে। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে গরমকালে এই ট্যাঙ্কগুলো কিভাবে মেনটেন করো? গরমকালে দেখো, আমি তোমাকে প্র্যাকটিক্যাল বলছি, যদি একটা ট্যাঙ্ক হয় তোমার কাছে, তুমি একটা পাকা টাকা লাগিয়ে সলিউশন করলে, একটা ট্যাঙ্ক সিঙ্গেল ট্যাঙ্ক হলো,
বাট যদি এতটা ট্যাঙ্ক থাকে কোনোভাবেই ফ্যান কাজ করবে না। একতলার ঘরে ঠান্ডা থাকে ফার্স্ট, সেকেন্ডারি হচ্ছে আমাদের এসিটা চলে মোটামুটি সকাল 10টা 9টা থেকে স্টার্ট হয়, 7:30 8টা পর্যন্ত এসি চলে। তারপর রাত্রিরে আমি বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর ডোরটা ওপেন করি না, জানলা ওপেন করি না, কারণ ওটা থাকলে আবার টেম্পারেচার ফ্লাকচুয়েট করে সেই গরম হয়। আর কি আরেকটা প্রবলেম হয়, এসি বন্ধ করার পর জানলা খুললে জল পড়তে শুরু করে দেবে, এটা একটা ব্যাপার, সারা ঘরে জল হয়ে যাবে। তো এই জন্য এসিটা আমার 10 ঘন্টা চলে, আর 9 ঘন্টা 10 ঘন্টা টেম্পারেচার মেনটেন থাকে। আচ্ছা, তুমি আরেকটা কথা বলো, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলছিল যে আমার প্লান্টস গুলো 32 ডিগ্রি টেম্পারেচারেও গ্রো করছে। এইটা কতটা সত্যি? মানে আমি তোমাকে একটা জিনিস বলি, তোকে আমি দেখিয়েও দেবো। যেমন ধরো কিছু প্ল্যান্ট আমি দেখেছি যে প্ল্যান্ট স্ট্যাবলিশড হয়ে গেছে। স্ট্যাবলিশ মানে কি, ধরো 6 মাস 1 বছর পুরোনো প্ল্যান্ট, 10 বার কাটিং করে ঝাড় হয়ে গেছে, গ্রোথ হয়ে গেছে, ওর রুট এত এস্টাবলিশড, ওকে তুমি গরমেও মারতে পারবে না। আচ্ছা, প্ল্যান্ট যদি শীতকালে বা কোনো সময় কোনো গরমকালে একটা স্টেবল ট্যাঙ্ক হয়ে গেছে, ওর মধ্যে অ্যালগি প্রবলেম আসতে পারে, প্ল্যান্ট কিন্তু মরবে না, 32 ডিগ্রিতেও মরবে না। আচ্ছা, মানে আমার এই ঘরে যদি 25 ডিগ্রি টেম্পারেচার থাকে, ওই ঘরটা যদি একটা এসি সেন্ট্রালে, ওইদিকে হাওয়াটা কম যায়, ওই ঘরে গেলে তুমি সেটা পাবে হয়তো তুমি 28-30 গরমকালে। তুমি দেখে আসো ট্যাঙ্ক, তাতে এত সুন্দর ফুললি একটা অ্যালগি নেই, পুরো ডেন্স। আচ্ছা, টেম্পারেচার আমি অন্তত দেখেছি 30-32 পর্যন্ত যে বলেছে কিছু হয় না। যদি 22-23-24 ডিগ্রিতে যে প্ল্যান্টের এটা হয়, অ্যালগির সমস্যাটা চলে যায়। চলে যায় না, অ্যালগি থাকে, কম হয়। আর এগুলো একটু হাইটেক প্ল্যান্ট, যেমন বুসিফ্লেন্দ্রা হলো, ঠিক, বা তোমার ধরো এই যে সেনেগ্লেন্সিস হলো, বা তোমার হচ্ছে স্যামুলাস পাইফ্লোরাস, যেমন এই প্ল্যান্টটা আমার খুব প্রিয় প্ল্যান্ট, পাইফ্লোরাস, এইগুলো একটু ভালো গ্রো করে ঠান্ডায়। আচ্ছা, মানে নরমাল যদি রোটালা ভ্যারাইটি যদি কিছু, যেগুলো গরমে কোনো সমস্যা হওয়ার, সাধারণত যারা আমরা লোটেক করে, যারা লোটেক করে তো তারাই রোটালা বা নরমাল যে লোটেক প্লান্টস গুলো দিয়েই করে, তাদের 30-32-এ কোনো সমস্যা হওয়ার কথা নয়, হবে না। একদম একটা পাখা লাগিয়ে দেবে, ফ্যান হলে পরে 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার কম, সেটা তো মেনটেন করাই যায়। আচ্ছা, এবারে নেক্সট যেটা বলো, অনেকে না লোটেক অ্যাকুরিয়াম করতে, তো লোটেকে তুমি কি সাজেস্ট করো? তো প্রথমত আমি তো লোটেক করিনি একটা, প্রত্যেকটাতে CO2 আর সব রকম যা যা থাকার। লোটেক বলতে দেখো, প্ল্যান্ট তো প্ল্যান্ট হয়, এটা আমার নিজের অপিনিয়ন, আমি কোনো কাউকে ইন্টারাপ্ট করছি না। প্ল্যান্ট হয়, প্ল্যান্টের CO2 হচ্ছে খাবার। অবশ্যই। ফার্টিলাইজার কি করে, একটু ওকে এনকারেজ করে যাতে ও বেশি খাবারটা খায়, ঠিক ঠিক ফার্টিলাইজ করে। তো CO2 ছাড়া কোনো প্ল্যান্ট যে অ্যাজ ইট ইজ খুব ভালোভাবে গ্রো করবে সেটা কিন্তু পসিবল বলে আমার মনে হয়। থাকবে, বেঁচে থাকবে, মানুষকে হাত পেটে খাইয়ে বেঁচে রাখা যায়, সে মরার মতো বেঁচে থাকবে। 10 দিন বাদে একটা পাতা বেরোবে, 1 মাস বাদে একটা পাতা বেরোবে। CO2 যদি থাকে প্রপার ভাবে, অ্যালগিটাও আসবে না, গাছ ফটোসিনথেসিসটা ভালো করে করবে। ওই লোটেক হাইটেক বলে কিছু আমি সাপোর্ট করি না, যা যা দরকার সব দিতে হবে, চেষ্টা। এটা ঘটন, এটা ঠিক, নালে এরকম কোয়ালিটির অ্যাকোয়ারিয়াম বার করা অসম্ভব। সেটা সাকসেসফুল হতে গেলে 2-3টে জিনিস তোমাকে করতে হবে। একটা হচ্ছে যে কনসিস্টেন্সি, ঠিক টাইমে ওয়াটার চেঞ্জ, ঠিক টাইমে অ্যাডিকুয়েট ফার্টিলাইজার, ঠিক টাইমে লাইট অন অফ। টাইমার ছাড়া নিজের উপর ছাড়লে হবে না, মানুষ কখনো টাইমারে সাবস্টিটিউট হতে পারে না, কখনো পারবে না। যে তুমি আজকে 8টায় করলে কালকে 8টাতেই করবে, 1 মাস ধরে 8টার জায়গায় 11টা হয়ে যাবে, অন করতে হবে, এটা হবে, ডিস্টারবেন্স হয়ে যাবে। আর ফোর্থ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে ধৈর্যটা দরকার অবশ্যই। আচ্ছা, নেক্সট এবার বলো, এই যে এতগুলো ট্যাঙ্ক, মানে তোমার টোটাল কটা ট্যাঙ্ক? 15টা ট্যাঙ্ক। এবার এই 15টা ট্যাঙ্ক তুমি মেনটেনটা করো কি করে? 15টা ট্যাঙ্ক সব থেকে অবাক ব্যাপার হচ্ছে আমি নিজেই মেনটেন করি। আবার আমি পেশায় কিন্তু অ্যাডভোকেট। আচ্ছা, আমাদের কাজ রাত্রি 12টাতেও হয়, সকাল 6টা থেকেও স্টার্ট হয়। তো অ্যাডভোকেসি করো, এত কাজের মাঝখানে মেনটেনটা কিভাবে সম্ভব? মেনটেনটা সম্ভব হচ্ছে, দেখো আমি ধরো কনসিস্টেন্সি, তোমাকে একটা দিন ঠিক করতে হবে। যদি তোমার মামলা থাকে, যেমন আমাদের ধরো বৃহস্পতিবারে হাইকোর্টে ম্যাটার আছে, সাপোজ আমি হাইকোর্টে 3টের সময় আমাকে ম্যাটার উঠবে, আমি 1টার মধ্যে পৌঁছে যেতে হবে, 12টার মধ্যে পৌঁছে যেতেই হবে, কারণ লোকের ফিস দিয়েছে, ম্যাটার আছে না। এটাকেও সেইভাবে কনসিস্টেন্ট করতে হবে যে না, এখন বুধবার আমি করবো, এভরি বুধবার আমাকে 4 ঘন্টা কোনো কাজ রাখলে চলবে না। আচ্ছা, বা 4 ঘন্টার জায়গায় আমার যদি আরো শান্তিতে আস্তে আস্তে করি, আমাকে 2 ঘন্টা আরো এক্সট্রা টাইম দিতে হবে। যদি হবি আমায় করতে হয়, তাহলে হবির জন্য আমাকে সময় দিতেই হবে। ঠিক, এবার টাইম দেখো বের করা যাদের পক্ষে সম্ভব নয়, তাদের ব্যাপার আলাদা। তবে সম্ভব নয় বললে ভুল, সবাই না। কিন্তু তুমি যে পেশায় আছো, সেই পেশায় তো একটা যথেষ্ট ব্যস্ততা থাকে। অনেকে ভাবে যে আমার প্রচুর ব্যস্ততা, তারপরে আমার পক্ষে হবি করা সম্ভব। নিজের ট্যাঙ্ক নিজে হাতে ক্লিন করতে হবে অবশ্যই, কোনো লোক কিন্তু পারবে না। এটা পারবে না, নিজের জিনিস যত্ন করে করা। তুমি এখানে একটা স্কেপ করেছো, ও এরকম চালিয়ে দেবে, ঘেটে গেল, ঠিক, ওর কি যায় আছে? ওর তো হবিস নয়। না,
নষ্ট করে দিয়ে চলে যাবে। তোমার সারা মানে 6 মাসের খাটনি, পয়সা ইনভেস্টমেন্ট, 1 ঘন্টায় নষ্ট করে দেবে। নিজে হাতে করতে হবে, কোন জায়গাটা ধরলে কোন গাছটা চাপ লাগছে তুমি জানো, কোন গাছটা উঠে যাবে, স্কেপ নষ্ট হবে। আমি মনে করি আমার উইকলি 1 ডে ম্যাক্সিমাম 5 আওয়ার্স 15টা ট্যাঙ্কের জন্য এনাফ। আবার কাটিং এর সময় একটা জিনিস দেখতে হবে যে কোন গাছের আলোর ডিমান্ড বেশি ছিল। এটা একটা আমি ইনফরমেশন দিচ্ছি, এটা কোনো কেউ অর্থ দেবে না। ধরো সেনেগেলেন্সিস যদি এখান থেকে কাটো তুমি নিচ থেকে, ওই ডালটা মেল্ট হয়ে যাবে, ওখান থেকে আর পাতা বেরোবে না। কারণ সেনেগেলেন্সিস একটা হাইলাইট ডিমান্ডিং প্ল্যান্ট। রোটালাকে তুমি নিজে থেকেও কেটে দাও, বেরিয়ে যাবে। তাহলে সেনেগেলেন্সিসের কাটিংটা তাহলে কিভাবে? উপর থেকে কাটতে হবে, যেখানে আলোটা জোরে পাবে, মানে আলোটা যেখানে সব থেকে বেশি, এমন জায়গা থেকে না কেটে দেওয়া হয় যেখানে আলোটা পৌঁছাচ্ছে না, অন্যান্য গাছ আলো ঢেকে দেবে, তাহলে কিন্তু ওয়াট ডাল ছাড়বে না, মেল্ট হয়ে যাবে। আচ্ছা, রোটালা তুমি যেখান থেকে ইচ্ছে কাটো, একটু হালকা আলো গেলে বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে কোন গাছে আলো ডিমান্ডিং, তো যেখান থেকে আমি কাটলাম সেখানে আলোটা যেন পড়ে, আর 2-4টে লিফ যেন থাকে তার। একবারে নিচ থেকে না কাটলাম, দুটো লিফই নেই, সে ফটোসিনথেসিস করবে। ঠিকই। এটা কাটিং এর সিস্টেম। এত ব্যস্ততার মধ্যেও যে উনি এই হবিটা মেনটেন করেছে, সেটাও একটা সত্যি বড় ব্যাপার। মানে অনেকে বলে যে আমার কাছে সময় নেই, তাই আমি ওর পক্ষে হবি করা সম্ভব হচ্ছে না, হবি তুলে দেব। তো রাজীব দাকে দেখে অন্তত পক্ষে তারা মোটিভেটেড হবে যে আবার নতুন করে হবি শুরু করা যায়। যদি দেখো কিছু লোকের কাছে সময় সত্যিকারে না থাকতে পারে, প্রফেশনালি হয়তো আমার আছে, তারা যাদের বাইরে কাজ, তাদের বাইরে খুব টাফ। কিন্তু ম্যাক্সিমাম পিপল কিন্তু বার করতে পারে, সপ্তাহে 4 ঘন্টা 5 ঘন্টা, যদি হবিকে ভালোবাসে। সেটাই। যদি চোখের জন্য করেছে যে না আমার চোখ শান্তি হয়ে গেছে, এবার আমার তুলে দিলেই হবে, মাইন্ড কিছু করো না। ঠিকই আমার চোখে শান্তি হয়ে গেছে, ঠিকই ভালো লেগে গেছে, এবার এগুলোকে তুলে ফেলে দাও, এর মধ্যে 4টে গোল পিস ছেড়ে দাও। ঠিকই, অনেকে এটা কিছু করার নেই, তার সময় নেই। আচ্ছা, এই গ্যালারিতে যতগুলো ট্যাঙ্ক দেখছেন তার মধ্যে বেশ কিছু ট্যাঙ্ক আমার এই ভাইয়ের আদিত্য শ যার বানানো। তো এই ট্যাঙ্কটা একটা কন্টেস্ট ট্যাঙ্ক ছিল, তো এই সম্বন্ধে ও কিছু বলবে। তো তুমি বলো যে এই ট্যাঙ্কটার পেছনে মানে কি আইডিয়া ছিল, মানে কি ভিশনটা তোমার ছিল? এখন যেহেতু ওভারগ্রোন হয়ে আছে, অতটা বোঝা যাচ্ছে না, বাট আমি কিছু ক্লিপিংস দিয়ে দেবো, সেগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে। তো তুমি এটার সম্বন্ধে একটু কিছু বলো। তাহলে ফার্স্ট হচ্ছে যে এটা মানে ডাইমেনশনস আছে 2 ফিট বাই 1 ফিট বাই 1.5। এটা আমরা রেডি করেছিলাম মানে 1-1.5 বছর আগে। আচ্ছা, তখন তো মানে অ্যাকোয়াস্কেপিং এর অত আইডিয়া ছিল না। তখন আমার কি ছিল, একটা উড ছিল বড়, বিউটিফুল, ভালো একটা বিউটিফুল কার্ভ উড আছে, এখন দেখা যাচ্ছে না কারণ প্লান্ট ওভারগ্রো। তাহলে ওটা আমার দেখে অনেক ভালো লাগলো। আমি ভাবলাম যে এটা দিয়ে একটা ভালো স্কেপ বানাতে হবে। তাহলে দিলাম, এখান থেকে একটা কার্ভ উড আছে ভালো। আর স্টার্টিং এ একটু মানে একদম মিনিমাম প্লান্ট ইউজ করেছিলাম, যে একটু ক্রিপ্টোকন হলো, একটু অ্যানুবিয়াস, কিছু স্টেম প্লান্ট ব্যাকে, উডে মানে টিস্যু কালচারে একটু প্লান্ট লাগিয়েছিলাম। আচ্ছা, ওইটাই মানে এত গ্রো করেছে এখন। আর স্টার্টিং এ শুধু দুটো সোবো সিরিজ লাইট দেওয়া ছিল, সোবো এল। আচ্ছা, আর তারপর মানে কত 4-5 মাস আগে এটা আজুরও দিয়েছি। তার আগে মানে শুধু এই দুটো সোবো লাইটেই একদম ভালো গ্রোথ ছিল, সব একদম কালারফুল ক্রিপ্টোকন। এটা হচ্ছে ক্রিপ্টোকন ট্রপিকা। আচ্ছা, মানে কেউ দেখে বলবে না যে এত ভালো, দেখে মনে হচ্ছে ক্রিপ্টোকন ফ্লেমিঙ্গো, যে ওইটার মতো দেখে লাগে, প্যান্থার ওই সব বলবে। কিন্তু এটা একদম টপে আছে বলে লাইট ভালো পেয়েছে, ভালো CO2 দেওয়া আছে, ওয়াটার চেঞ্জেস কন্টিনিউয়াস করা হয়। আচ্ছা, এখানে ফিল্টারেশন কি, মানে এখানে যেমন হ্যাভন ব্ল্যাক ব্যাগ দেখছি, সেটাই কি কন্টিনিউ ছিল এটা? খালি শুধু দুটো ব্যাক অন হ্যাং অন ব্যাক ফিল্টার, বেশি মিডিয়া দেওয়া ছিল না, কারণ আগে আমাদের অত আইডিয়া ছিল না যে কত মিডিয়া দেওয়া যায় কি হচ্ছে। একটু শুধু এপিআই এর মিডিয়া দেওয়া ছিল, ওইটা থেকেই ট্যাঙ্কটা স্টেবল হলো, একটু টাইম লাগলো বেশি স্টেবল হতে। ডায়াটম, অ্যালগি, থ্রেড অ্যালগি, অনেক অ্যালগি সার্ভাইভ করেছে। তারপর লাস্টে এখন ফুললি স্টেবল। আমরা এটাকে স্ক্রেপও করি না, কিছু মেনটেন করতে হয় না, শুধু কিছু ওয়াটার চেঞ্জ করে দিলাম আর মানে একটু প্লান্ট কাট করে দিলাম, বাস। আচ্ছা, আর কিছু করতে হবে। একটা কথা আমাকে বলো যে কন্টেস্টে দেওয়ার আগে একটা কন্টেস্ট ট্যাঙ্ক বানানোর পিছনে তো অনেকটা খাটনি আছে, তো সেইটা তুমি কিভাবে ম্যানেজ করো? মানে সবসময় কাটিং করে রাখতে হয়, একদম এক্সাক্ট শেপে রাখতে হয়, সেইগুলো তুমি কিভাবে ম্যানেজ করতে? হ্যাঁ, আগে কি ছিল যে আমরা এটা TGIAC 2023
দিয়েছিলাম, তাহলে মানে 1 বছর আগে ক্লিকিং ফটো হয়ে গেছিল, তাহলে কি ছিল তখন একটু শেপে ছিল। ওইটাকে মেনটেন মানে যে একটা কম্পিটিশন ট্যাঙ্ক হয় ওইটাকে মানে একদম কন্টিনিউয়াস ভালো করে মেনটেন করতেই হয়, না হলে যে একটু মানে উঁচু নিচু হবে মানে খারাপ হয়ে যাবে। তাই ওর জন্য আমরা কি করেছিলাম যে আমাদের ব্যাকে স্পেস বেশি নেই, আর ব্যাকে মানে ওয়াল আসছিল, হ্যাং অন ব্যাক ফিল্টার আসছিল, তাহলে দেখে ভালো লাগছিল না। তাহলে আমরা ব্যাকে একটা ভিনাইল লাগালাম ছোট, দিয়ে সব করলাম, ক্যামেরা আনালাম, একটু লাইট ফাইট লাগিয়ে এইসব একটু ব্লক করে, তাহলে কন্টেস্টে যেরকম ভাবে আর কি তোলা হয় সেভাবেই কন্টেস্টে স্কেপের সাথে মানে ফটোগ্রাফিও অনেক মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই, ওটা খুবই ইম্পর্টেন্ট। মানে ফিশের প্লেসমেন্ট ভালো নেই, যে অ্যাঙ্গেল ভালো নেই, লেন্স ভালো নেই, তাহলে অসুবিধা হয়ে যাবে। আর এটা আগে আমরা দিতাম এপিটি দিতাম, তারপর প্রফিটও দিয়েছি, তাহলে অনেকটাও টেস্ট করেছি। এখন কি একটাই ফার্টিলাইজার ইউজ করছো নাকি দুটো? এখন এস্টিমেটিভ ইন্ডেক্স মানে উইকলি একবার, আর প্রফিটও উইকলি 2 টাইমস। এটা যেমন মানে পুরো ট্যাঙ্কে আছে ওই হিসাবেই এখানে আছে। আচ্ছা, অনেক ভালো। ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো অ্যাকোয়াবাস, তাই তো? তা আমি চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করবেন। ওখানেও অনেক কিছু ভিডিওস আছে, আপনারা দেখলে এনজয় করতে পারবেন ওগুলো। রাজীব দাস আছে, ভিডিও আছে অনেকগুলো, আপনি আরো এনজয় করতে পারবেন, অনেকগুলো নলেজ নিতে পারবে। একবার ভিজিট করো, ঠিক আছে? আচ্ছা, এই ট্যাঙ্কটা তো তোমার বানানো, তো এইটার মানে আইডিয়াটা মানে কি একটা ভিশনটা তোমার ছিল এইটা বানানোর পেছনে? এটা যদি আপনি ভালোভাবে দেখবেন, এটা দেখেই মনে হচ্ছে যে একটা ফরেস্ট, ফ্রন্টের উড আছে ভালো একটা বড় উড, পিছনে একটু স্লিম উড, এটা কি আছে একটা ফরেস্টের মাঝখানে পাত দেওয়া আছে। এখন এই ট্যাঙ্কটা একটু অ্যালগি দেখতে পারবে, কারণ এটা জাস্ট 12 ডেজ ওল্ড, এখনই বানানো আছে। মানে 12 দিন বয়স এটা? হ্যাঁ, শুধু 12 দিন। তাও একটু প্লান্ট গ্রোথ ভালো, মন্টে কার্লো ধরছে, এখন সব ধরছে ব্যাকেও। একটু ডায়াটাম আর থ্রেড অ্যালগি আছে, গ্রিন অ্যালগি স্টার্টিং এ আসবে। একটু অটোসিনক্লেস বা কিছু মাছ ছেড়ে দিলে ভালো হয়ে যাবে। আর এইটা কি আছে যে আমরা একটা পার্সপেক্টিভ, এটা ফুল কন্টেস্ট টাইপের। কন্টেস্টে মানে অনেক টাইপ দেখা যায়, যে লেয়ার্স হয়, পার্সপেক্টিভ, ডেপথ আছে। এখানে একটা ডেপথ আছে, পুরো পার্সপেক্টিভ মানে সব একদিকে যাচ্ছে, লেয়ার্স আছে অনেকটা। আর এখন এটা যখন গ্রো করে যাবে, ফুল যে স্টেম প্লান্ট আছে ব্যাকগ্রাউন্ডে, ওইটা মানে পুরো কভার করে নিবে একটা কেভের মতন। এটাও একটা কেভের মতন হয়ে যাবে। এখন মানে একটু টাইম লাগবে, ওটা ট্রিম করে সব করে একটু করতে হয়। আর ছোট স্কেপের মেন চ্যালেঞ্জ একটা হচ্ছে যে অনেকরাই ভাবে যে ছোট স্কেপ বানাবো, একটা ছোট অ্যাকোয়াস্কেপ বানাবো, কিন্তু একটা সমস্যা আছে যে হাত ঢোকাতে অনেক অসুবিধা হয়। ঠিক, হ্যাঁ, এত স্কেপিং এর মধ্যে এখানে যে হাত ঢুকিয়ে গ্লাস ক্লিনিং করাটা এটা খুব প্রবলেমের ব্যাপার। 2 ফিট বা 3 ফিট হলো মানে হাত ভালোভাবে দেখানো যাবে, একটু প্লান্টেশন ভালোভাবে করতে পারবে। কিন্তু এটা ব্যাকে দেখো অনেকটা মানে উড আছে, ট্রিম করাটা একটু হার্ড, এটা একটা চ্যালেঞ্জ আছে। ঠিকই, চ্যালেঞ্জ। ছোট ট্যাঙ্কে মানে ভালোভাবে অ্যাকোয়াস্কেপ করা, তাই মানে আমি তো সাজেস্ট করবে যে একটু বড় করতে। আমার কি একটু ছোট করলে ভালো লাগে, একটা মানে পিস। অনেকে ন্যানো ট্যাঙ্ক পছন্দ করে, যেমন একটা যে লাগে যে একটা ফ্রেম আছে, ছোট ফ্রেম আছে সাইডে। আচ্ছা, এবারে আমাদের মেন অ্যাট্রাকশন যেটা হলো 8 ফিট অ্যাকোয়ারিয়াম প্লান্টেড। দাদা, এইটা সম্বন্ধে তুমি একটু বলো। এটা আমি অ্যাকচুয়ালি স্কেপিং করি 2023-17 জুলাই। এটা কি তোমার ফার্স্ট ট্যাঙ্ক ছিল? এটা ফার্স্ট ট্যাঙ্ক, দিস ইজ দ্য ফার্স্ট ট্যাঙ্ক। ফার্স্টেই বড়টা করে ফেলেছি, কারণ তখন তো এতটা প্ল্যান্টের সম্বন্ধে আইডিয়া ছিল না। তখন বুঝতে পারি যে 3 ফিট হাইটটা আমাকে খুব স্ট্রাগল করতে 3 ফুট হাইট। তখন যদি আমার এক্সপিরিয়েন্স এতটা থাকতো তাহলে আমি 1.5 ফুট করতাম বা 2 ফুটের বেশি করতাম। টোটাল কটা লাইট আছে এখানে? এখন ওপরে 2টো চিরস 4 ফিট করে, 2টো নিও হেলিয়াস, 2টো সোবো এম সিরিজ বড়, 2টো সোবো এম সিরিজ ছোট এদিকে, আর 2টো নর্মাল লাইট আছে। মানে টোটাল 10টা লাইট। হ্যাঁ, আচ্ছা। 10টা লাইটে তবে গাছটা গ্রো করছি। প্রথমে আমি যেটা দিয়েছিলাম গাছ গ্রো করছিল না, মেল্ট হচ্ছিল, লাইট পৌঁছাচ্ছিলই না। তখন আমি মনে করতাম আমাদের নতুন হবিস ছিলাম, ভাবলাম এটাই অনেক লাইট। এতে হয় 3 ফিট লাইট পৌঁছাতে তো একটু লাইট বেশি। তারপর আস্তে আস্তে করে যখন বুঝতে পারলাম যে লাইটটা বাড়াতে হবে, তখন আমি লাইটটা একটু একটু করে উপরে বাড়াই। আচ্ছা, এইটা টোটাল লেন্থটা একটু বল। লেন্থটা রয়েছে 8 ফিট,
চওড়ায় হচ্ছে 22 ইঞ্চ আর হাইটটা হচ্ছে 36 ইঞ্চ, মানে 3 ফিট। মানে এত বড় ট্যাঙ্ক মনে হয় কলকাতাতেও, মানে আমি তো দেখি ভিডিও দেখেছি ইন্ডিয়াতে, যেটা স্টিল ওয়াটার অ্যাকোয়াটিক আছে। মানে কলকাতায় বলছি না, কলকাতায় আমি ভিডিও কোনো কারোর বাড়িতে থাকে কিনা আমি কারোর বাড়িতে জানি না, থাকলে থাকতে পারে, বাট আমি যত বড় এত বড় ট্যাঙ্ক হয়তো আছে, প্ল্যান্টেড হয়তো নেই। ট্যাঙ্ক থাকতে পারে, সেটা মনস্টার ট্যাঙ্ক, কিন্তু প্লান্টেড ট্যাঙ্ক কলকাতায় এই মুহূর্তে আর একমাত্র রাজীবদার কাছেই আছে। হ্যাঁ, আচ্ছা এইটা টোটাল কত লিটার ট্যাঙ্ক? এটা টোটাল ভলিউম হচ্ছে নিয়ার অ্যাবাউট 1200 লিটার। 1200 লিটার জল তো নেই, ধরো তুমি সেখান থেকে তুমি 250-300 লিটার বাদ দিয়ে 1000 লিটারই ধরো, মিডিয়া আছে 1000 লিটারই ধরো, 1000 লিটার কম আছে, 900 আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে যে স্কেপটা করেছো, এই স্কেপের পেছনে মানে তোমার কি আইডিয়া ছিল? হ্যাঁ, আমার স্টোরিটা হচ্ছে যে আমি আফতার সিনেমাটা দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম। যে আফতারের একটা সিন আমি করতে চাইছিলাম, তো আমি কি করলাম, আমি নিজে হাতেই এই গাছ দুটোকে বানালাম, এটা ড্রিফট ফ্রুট দিয়ে কেটে কেটে বানানো। মানে থিমটা ছিল যে দুটো বড় বিগ ব্যানিয়ান ট্রি টাইপের হবে, ওকে, আর মাঝেটা গ্রাস ফিল্ড হবে, আর সাইডে এক সাইডে জঙ্গল থাকবে, এক সাইডে কি হবে, যেমন দেখবে বড় গাছটা যখন অবতারে কেটে দিয়েছিল তখন গাছটা ভাবে পড়ে গেছিল, বড় গাছটা, তখন ছোটখাটো গাছ যেগুলো আছে তার মাথায় এসে পড়লো, ঠিক কাটিং যে গুড়ি হলো গাছের, এরকম স্কাই থেকে দেখো পড়েছে গাছের উপর, এই বড় গুড়িটা কেটে পড়েছে, বড় গাছটা কেটে ফেলা হয়েছে। আফতারের জাস্ট সিনটা মনে করো যে এসে পড়েছে, এবার ধরো 100 অফ ইয়ার্স ধরে পড়ে রয়েছে, তার গায়ে তো গাছপালা জন্মাবে, জাস্ট এই থিমটাকে আমি করেছি। হ্যাঁ, যেটা মানে মেন আমি জিনিস বলছি, এই যে উডের উপর যে ক্রিপ্টোকোরিন গুলো দেওয়া, মানে এইগুলো কিভাবে গ্রো করে? অ্যাকচুয়ালি এটার মাথায় আমার প্রথমে এসেছিল, আমি প্রথমে মস দিয়েছিলাম। আমি তার প্রথমে একটা বললাম ভিডিওতে এর আগে যে যখন হেয়ার অ্যালগি হয়েছিল আমি 50টা মতো সিয়ামির অ্যালগিটা ছিল, তো হেয়ার অ্যালগি প্রবলেম আমার সলভ করে দেয়। তারপর যখন আমি মসটা দিলাম, মস কিন্তু ওরা টোটাল খেয়ে নিল। আচ্ছা, মানে মস দিতাম, মস খেয়ে নিল। আমি এখানে মন্টি কার্লো কার্পেট করেছিলাম, কার্পেট হয়ে যেত, ভিডিও পাঠাবো ছবি, সেই কার্পেটটাও নষ্ট করে দিয়েছে তুলে মুখ দিয়ে। আচ্ছা, তখন আমি দেখলাম যে এর মধ্যে কি দিলে পরে যে বিরাট বড় হয়ে যাবে না পাতাটা, যদি অ্যানুবিয়াস দিয়ে বড় হবে বা ওটা দেখতে খারাপ লাগবে, আমি কি এমন দিতে পারি যেটাতে পুরো গাছের শেপটা আসবে আর পাতাটা বেশি বড় হবে না, পাতা বড় হয়ে গেলে নিচের গাছে আর লাইটটা যাবে না, গাছটা নষ্ট হয়ে যাবে। তখন আমি ক্রিপ্টোকোরাইন আমি রিসার্চ করলাম যে ক্রিপ্টোকোরাইন দু রকম, একটা ট্রপিকা আর একটা হচ্ছে তোমার গ্রিন, ক্রিপ্টোকোরাইন ওয়েন্ডিটি গ্রিন। আচ্ছা, তো ওয়েন্ডিটি গ্রিনটা আমি টেস্ট করলাম প্রথমে ওই ট্যাঙ্কে, 5 ফিটের ট্যাঙ্কটা আমি দেখিয়ে দেবে, তোর মধ্যে আমি দিলাম, সিয়ামিজ নেই, তোর মধ্যে আমি যখন উইন্ডিটি দিলাম খুব ভালো গ্রো করলো, একদম ঝাঁকড়া, গাছের উপরে যে গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেল। তখন আমি উইন্ডিটি গ্রিন আর ট্রপিকা মিলিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে যদি এর রুটস কোনোভাবে যদি মাটি ধরে নেয় তাহলে কিন্তু পাতা বড় হয়ে যাবে। আচ্ছা, দেখো আমি তোমায় জাস্ট দেখাচ্ছি, এটা কিন্তু ক্রিপ্টোকোরাইন উইন্ডিটি, বিশাল বড় পাতা হয়ে গেছে, এটাও ক্রিপ্টোকোরাইন উইন্ডিটি। আচ্ছা, এটাও টিস্যু পট থেকে বড় হয়েছে, এটাও টিস্যু পট থেকে বড় হয়েছে। আচ্ছা, কিন্তু এর রুটসটা মাটি পাচ্ছে না, সেই জন্য অতটা বড়, সেই জন্য বড় হবে না, খুব বেশি হলে আরেকটু বড় হবে। আচ্ছা, বেশি বড় করা নেই, তাহলে শেপ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এর পেছনে এখানে টোটাল কত মাছ আছে? কত মাছ যদি আমি হিসাব তো করতে পারবো না এখন, আর প্রচুর মাছ, মানে সাধারণত প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে এত মাছ থাকে। তুমি রাইট থিং বলেছো যে প্ল্যান্টেড ট্যাঙ্কে লোক ফিশটাও তো রাখে না। হ্যাঁ, তার দুটো তিনটে কারণ, আমি এটা মনে করছি আমার কারণ, আমি এটা মানে নিজে রিকগনাইজ করেছি। ফিশ হলে পরে নাইট্রেট বেড়ে যাবে, বেশি ফিশ হলে নাইট্রেট বেড়ে যাবে, অ্যামোনিয়া ফার্ম করবে, অতটাই ফিশ প্রুফ হবে, অতটাই ফিশ ফুড দিতে হবে। ফিশ ফুড জল যদি অ্যাবজর্ব না করতে পারে, জলের কন্ডিশন খারাপ হবে, গাছ মেল্ট হয়ে যাবে, মাছ মরে যাবে আলটিমেটলি। আমার এখানে দেখছো প্রচুর মাছ। আমি প্রথম থেকে ভেবেছি গাছ যদি ডেন্স হয় তাহলে ন্যাচারাল যে হ্যাবিটেন্ট ইকোসিস্টেম তাতে কি মাছ থাকবে না? ঝাঁক ধরে মাছ থাকে নদীর তলায়। একটা হচ্ছে দেখো রিভারে কি হচ্ছে, ফ্লোয়িং রিভার, জলের মধ্যে ইনস্ট্যান্ট ফ্লো হচ্ছে, একটা কেমিক্যাল মেটাল অ্যাবজর্ব করছে গাছ, আবার সেটা বয়ে চলে যাচ্ছে, নতুন জিনিস আসছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এটাকে আমরা যদি করতে চাই, মাছ যদি বেশি রাখতে চাই, ওয়াটার ওই বললাম কনসিস্টেন্টলি আমায় চেঞ্জ করতে হবে। আচ্ছা, উইকলি একটা দিন বেঁধে নিতে হবে, বুধবার তো বুধবার, সানডে আমি ওয়াটারটা 50% চেঞ্জ করবো। ঠিক, সেকেন্ডারি হচ্ছে তোমার যে বাজে মেটেরিয়াল, সিচেমের 3টে প্রোডাক্ট 4টে প্রোডাক্ট বললাম, এই 4টে অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে, না বেশি না কম, কম দিলে ভালো, বেশি দেওয়ার দরকার নেই। ওয়াটার চেঞ্জের সময় ইউজ করা হবে। অ্যালগি এক্সিটটা কোয়ার্টার অফ কোয়ান্টিটি, মানে 10 ml লাগলে 2 ml, 50 ml লাগলে পরে 5 ml 6 ml দিলে অ্যালগিটা কন্ট্রোলে থাকবে। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল। আরেকটা জিনিস হচ্ছে যে লাইট, গাছের লাইট তুমি যত ইচ্ছে বাড়াও,
আমি বলছি লাইট যদি পার গ্যালনে বলে 2 ওয়াট আমার দরকার, আমি সেখানে 3 ওয়াট করলে অসুবিধা নেই। তুমি বলবে অ্যালগি পুজো চলে আসবে, অ্যালগি আসুক, গাছ যত ভালো এস্টাবলিশড হবে অ্যালগি থাকবে না। আর আমি যদি লো লাইটে একটা জিনিস করি, গাছ কত ফটোসিনথেসিস করতে পারবে না, অ্যালগি আসবে ফিরে। ঠিকই, লাইটটা কিন্তু মাস্ট, লাইট আর ফিল্টারেশন। আচ্ছা এবারে তুমি বলো যে এই এত বড় ট্যাঙ্কে ফিল্টারেশনটা তুমি কি করেছো? মানে আমি তো কোনো সাম ফিল্টার, সাধারণত এত বড় ট্যাঙ্কে সাম ফিল্টারের প্রয়োজন হয়, কিন্তু এখানে ফিল্টারেশনটা তুমি কি করেছো? এখানে কোনো সাম ফিল্টারও আমি ইউজ করি, আমি এখানে ইভেন কোনো রকম এক্সটার্নাল ক্যানিস্টার ফিল্টার ইউজ করি। আচ্ছা, আমার অনলি 4 ফিটের দেখবে ডলফিনের 4 ফিটটা হচ্ছে ওই মিডিয়া দেওয়ার জন্য। 4 ফিটের তোমার 3000 পার আওয়ার লিটারের ওদের থাকে, মেশিন থাকে। আচ্ছা, এটা দুদিকে লাগানো আছে, টপ ফিল্টার। আচ্ছা, এবার মিডিয়াটা আমি অবশ্যই প্রেফার করছি, নিজে ইউজ করছি বায়োডিও। ময়ূরদেব স্যারেরটাও ভালো, এপিআইটাও ভালো, বায়োডিও আমি ইউজ করছি, সেম কোয়ালিটি। বায়োডিও ইউজ করলে কি হবে, বায়োডিও হচ্ছে অ্যাকচুয়াল যেটা হচ্ছে মানে অগ্নুৎপাতের ফলে যে মেটালগুলো বা যেগুলো পোরস, আমাদের প্রচুর কোটি কোটি পোরস, এবং ওটা ফাইনালাইজ তুমি ইউজ করলে লাইফ টাইম। তুমি যদি একটা অন্য সেরামিক রিং ইউজ করো 3 মান্থ 4 মান্থ বাদে তো ওটা গ্রোথ হয়ে যাবে, যতই ধো ওর মধ্যে ব্যাকটেরিয়া আর ঘর করতে পারবে না। তাহলে আমাকে মেন ওয়াটার ক্লিনের জন্য কি করতে হবে, ব্যাকটেরিয়াটাকে এস্টাবলিশ করতে হবে। আচ্ছা, ব্যাকটেরিয়া এস্টাবলিশ করতে গেলে তার জন্য ঘর তৈরি করতে হবে, সেটা হচ্ছে মিডিয়া, ফিল্টার মিডিয়া। তাহলে আমাকে ফিল্টারের থেকেও বেশি ইউজ করতে হবে, ফিল্টার মিডিয়া টাকা ঢালতে হবে। যদি আমি একটা খুব বড় ফিল্টার কিনে ফিল্টার মিডিয়া আমি এইটুকু দিই না, কিন্তু কোনো কাজ হবে না, ব্যাকটেরিয়া অত গ্রো করবে না। ন্যাচারালি এখানে দেখছো তুমি বেশি করে আমি মাটিও দিয়েছি। আমি অ্যামাজনিয়া ভার্সন 2 সয়েলটা কিন্তু যেখানে 4 বস্তা হলে হয়ে যায়, আমি সেখানে 8 বস্তা 10 বস্তা দিয়েছি। আচ্ছা, তারও একটা রিজন তোমায় বলি, এটা হবিজের জন্য উপকারী হবে। দেখবে একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের এই প্রশ্নটা হয়তো তুমি করবে যে প্ল্যান্টেড ট্যাঙ্কের একটা 3-4 বছর বাদে তো ওটা মেল্ট মানে শেষ, মাটি শেষ, মাটি গুঁড়ো হয়ে যায়। আমি বলবো মাটির কোয়ান্টিটি একটু বেশি দিয়ে করা। সেকেন্ডারি হচ্ছে মাটি মাঝে মাঝে ফিল আপ করা, মানে যখন তুমি নিজেই বুঝতে পারবে গাছ ঠিক গ্রো করছে না, তুমি একটু লক্ষ্য করে দেখবে যে মাটি গুঁড়ো হয়ে গেছে, একটুখানি ময়ে করে নিয়ে একটু 1 কেজি মাটি দিয়ে দিলে ওখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মতে বলে লাইফ টাইম চলবে। ট্যাঙ্ক কোনো রকম আবার তুলে নিয়ে আবার নতুন করে সাজানোর দরকার নেই। মাটি যখন বসে যাবে আবার মাটি তো ডিজলভ হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। তাহলে একটু একটু করে আমি 1 বছর 2 বছর বাদে একটু মাটি দিয়ে দেবো, যেখানে যেখানে গাছের দরকার ওখানে ওখানে মাটি দিয়ে দিলাম। তাহলে কিন্তু 4 বছর 5 বছরের গল্পটা থাকবে না। মানে মেন কথা হলো এটা ভাববেন না যে এখানে ফিল্টারেশনটা কম, মোটেই কম নয়। ফিল্টারেশনে আমার 6-7 কেজি মিডিয়া দেওয়া আছে বায়োডিও, সেখানে কিন্তু অনেকে ভাববে যে যেহেতু টপ ফিল্টার দেওয়া ভাবে যে ফিল্টারেশনটা কম, কিন্তু ক্লিয়ার ওয়াটার কন্ডিশন ভালো না, এত মাছ বেঁচে থাকে না। এটা ঠিক, মাছ থাকবেই না, তাই তো। আচ্ছা তুমি বলো এখানে ফিশ ফিড মানে ফিডিংটা তুমি কিভাবে করো? ফিডিংটা দেখো, আমি প্র্যাকটিক্যালি বলছি যে ময়ূরদেব স্যারের যে লাইফ আউট প্রোডাক্ট আমি ওরকম ইকারিও খাইয়েছিলাম। লাইফ আউট যেটা স্মল একটা হয়, একটা মিডিয়াম, একটা লার্জ হয়। এখানে 3 রকমেরই ফিজ আছে। আচ্ছা, স্মলও আছে, টেট্রা আছে, টেট্রা আছে, কার্ডিনাল আছে। ঠিক, আবার তোমার ধরো বড় মাছও আছে, বোজমনি রেনবো আছে, র্যানসনি আছে। তো এই টোটাল আমি কিন্তু লাইফ আউট প্রোডাক্টটাই খাওয়াই, আমি স্যাটিসফাইড ফুললি। আচ্ছা, আমি কোনো রিভিউ দিচ্ছি না ওনাকে বা কিছু আমি বাড়িয়েও বলছি না। অনলি পুরো গ্যালারিতে যত মাছ আছে, পুরো গ্যালারিতে 2000 মাছ আছে, সব মাছই কিন্তু তার সাইজ অনুযায়ী স্মল, মিডিয়াম, লার্জ প্রোডাক্টটা আমরা ইউজ করি। আমিও লার্জ ভাই ইউজ করি, মানে ওটাই বেস্ট আমার মনে হয় না, কোনো লাইফ ফিডিং নেই, কিচ্ছু নেই। একটা সিক্রেট তোমায় শেয়ার করি, যে খাবারটা প্ল্যান্টেড ট্যাঙ্কে সপ্তাহে 3 দিন অফ করে দিলে, 4 দিন দিলে 2 দিন অফ করে দিলে, মানে একদিন ছাড়া ছাড়া দেওয়ার কথা, একদিন ছাড়া ছাড়া না দিলে 2 দিন দিলে, একদিন অফ করে দিলে, আবার 2 দিন দিলে, একদিন অফ করে দিলে। সপ্তাহে 2-3 দিন অফ থাকলে মাছ হেলদি থাকবে, গাছ ওকে থাকবে, অ্যামোনিয়া নাইট্রেট ফার্ম করবে না। যেটুকু খাবার ওরা খেয়ে নেবে তুমি বুঝতে পারবে কোয়ান্টিটি, কতটা খাচ্ছে, কতটা ফেলে দিচ্ছে। যতটা তোমার ফিশ খেতে পারবে তোমার ফিশ বুঝে। আচ্ছা এবারে তুমি বলো যে এই ট্যাঙ্কে ফার্টিলাইজার ডোজিং তুমি কিভাবে করো? যেটা আমি এই ট্যাঙ্কে দিই, আমি এপিটি এস্টিমেটিভ ইন্ডেক্স, ওটা আমি উইকলি অথবা 10 দিনে একবার দিই। 35 ফার্টিলাইজার দেওয়ার একটা সিস্টেম আছে। আচ্ছা, আমি আগে 2টো ফার্টিলাইজার দিই বলে নিই। একটা হচ্ছে APT3, তোমার হচ্ছে APT3 এস্টিমেটিভ ইন্ডেক্স, সপ্তাহে 1 দিন দিই, আর 2 দিন আমি ইজি লাইফের প্রফিটও দিই। আচ্ছা, ওটাও আমি দিই 35 ml করে, এটাও আমি দিই একবার 35 ml, ওটা 2 বার। আচ্ছা, এবার ফার্টিলাইজার যদি তুমি ডাইরেক্ট দিয়ে দাও, ওটা ডিজলভ হতে পারে বা পারে না, সময় লেগে যায়, ফিল্টারে ঢুকে যায়, ফিল্টার তো টানছি, ফিল্টার তো বন্ধ করে ফার্টিলাইজার দিই না।
আমি মনে করি একটা মগের মধ্যে ফার্টিলাইজারটা গুলে নিলে, 1 মগ জল, ফার্টিলাইজার তোমার এমনিতেও জল তো প্রত্যেকদিনই কমে যায়, জলটা তোমার ফুলফিল হয়ে গেল, ফার্টিলাইজারটা ভালো করে গুলে তুমি দিলে কি হবে, ছড়িয়ে যাবে, ফিল্টার পুরো ছড়িয়ে দেবে, ফার্টিলাইজার পাবে। আচ্ছা, ফার্স্ট। আর সেকেন্ডারি ফার্টিলাইজারটা দিতে হবে কিরম সময়? ফার্টিলাইজার দিতে হবে তোমার CO2 যেন অন হয়, লাইট অন হওয়ার 1 ঘন্টা 40 মিনিট আগে। আচ্ছা, তাতে প্রিপেয়ার থাকবে গাছ, যখনই লাইট অন হলো ওরা ফটোসিনথেসিস স্টার্ট করে দেবে। তো মোটামুটি যা যা জানার ছিল আমার, এবং অনেক নতুন কিছু শিখতে পারলাম। তো এই আজকের ভিডিওটা এইটুকুই। রাজীবদার একটা নিজস্ব একটা ফেসবুকে গ্রুপ আছে, তো গ্রুপটার নাম অ্যাকোয়াস্কেপিং কলকাতা। আমি যদিও বা লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি ওখানে আপনি মেসেজ করে কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আর যদি কোনো রকম আরও কিছু জানার থাকে তাহলে রাজীবদার নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটাও আপনারা ফোন করে ওনাকে কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন। আর রাজীবদা, তোমার কিছু আর কি প্ল্যানিং আছে? প্ল্যানিং বলতে সেগুলো তো আমি একটা নিজে থেকে ভেবেছি যে ছুটির দিনগুলো, শনিবার রোববারটা যেদিন আমার কোর্ট থাকছে না, সেদিনকে যদি হবিস মনে করে, হবিস তো এখানে আসে, হবিস কি কাটিং কিনতে এলো, কাটিং হলো, কাটিং দাদা আমি কিনবো, আমার এই কিছু কেনার ব্যাপার না, যদি সে ভিজিট করতে চায়, যে আমি একটা ভিজিট করে পুরো 15টা ট্যাঙ্ক আমি দেখবো, অ্যাকোয়াস্কেপিং গুলো এনজয় করবো, আর কিছু আমার কোয়ারি আছে আমি শিখবো, ঠিক, তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক, কোনো এমন ব্যাপার নেই যে তাকে এসে কিছু কিনতে হবে, কাটিং করতে হবে, কাটিং কিনতে হবে, কোনো ব্যাপার নেই। সে পুরো জিনিসটা ভিজিট করলো, তার যতটুকু হেল্পফুল আমি করতে পারি, কোয়ারি অ্যান্সার দিতে পারি, আমি তাকে গাইড করে দিলাম। আর ফিউচারে আমরা ভেবেছি যে আমাদের ওপরের ফ্লোরটাতে আমরা একটা নতুন গ্যালারি করব, সেটাতে একটা, যেটা এখনো কেউ পায় না, যে রেডিমেড অ্যাকোয়াস্কেপ। আচ্ছা, ধরো এই যে পেছনের ট্যাঙ্কটা 2 ফুট, এটা ধরো দেখে গেল, এবার ও ভাবছে আমাকে এটা বানাতে হবে, সেটা একরকম কোয়ারি করলে আমি কিভাবে বানাবো না বানাবো গাইড করে দিলাম। একটা আমরা রেডি অ্যাকোয়াস্কেপ ধরো 30-40টা অ্যাকোয়াস্কেপ, ওয়ার্ল্ড ক্লাস অ্যাকোয়াস্কেপ করে রাখলাম, সেগুলো গ্যালারিতে থাকলো ফর সেল। আচ্ছা, এটা ইউনিক, মানে পুরো রেডি করে তুমি আর কি এস্টাবলিশ করে, ডায়াটম পিরিয়ড পার করে, অ্যালগি পিরিয়ড পার করে, উইথ ফিশ একটা এস্টাবলিশ ট্যাঙ্ক, সেই যা গ্যালারিতে দেখে যাচ্ছে সেম টু সেম সে ডেলিভারি পাবে। গ্যালারিতে সে ভিজিট করলো, ওপরে গেল, 20টা অ্যাকোয়াস্কেপ দেখলো, দেখে তার যেটা পছন্দ হলো সেই অ্যাকোয়াস্কেপটা সে বললো, আমি প্রাইস বলে দিলাম, এগ্রি করলো, আমরা সেম ওয়েতে আমরা ডেলিভারি করে দিলাম তার বাড়িতে। তাহলে তার আর কোনো টেনশন থাকলো না যে আমার গাছটা বাড়বে কি বাড়বে না, আমার আদৌ ট্যাঙ্কটা এস্টাবলিশ হবে কি হবে না, এস্টাবলিশ ট্যাঙ্ক। গিয়ে যদি কেউ ধরো অ্যাকোয়াস্কেপ করবে বাড়িতে, ধরো আমাদেরকে বললো আপনারা পুরো জিনিসটাকে করে দিন, অ্যাকোয়াস্কেপিংটা কমপ্লিট করে দিন, মানে মেটেরিয়ালস থেকে নিয়ে, সাজানো থেকে নিয়ে আমরা লো কস্ট বাজেটের মধ্যে গিয়ে সেটাও করে দিতে পারবো, অসুবিধা নেই, ছুটির দিনে অবশ্যই, শনি রবি হলে। সত্যি এটা খুব বিশাল বড় একটা অপরচুনিটি যে রাজীবদা এত কিছু করছে হবিসদের জন্য। তো হবিসদের উচিত এখানে একবার এখানে অন্তত একবার আসুন, যে দেখুন যে কি, মানে আমি তো আজকে এসে সত্যি মুগ্ধ হয়ে গেছি, মানে এত ভালো লেগেছে আমার, যে তাই বলছি অন্তত একবার আসুন, দেখুন, এনজয় করুন, এনজয় করুন, মন শান্তি হবে এখানে আসলে, আর কিছুই না, মনটা শান্তি হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবেন। আর রাজীবদার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, তার ওনার ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, আর ভাইয়ের অ্যাকোয়াবাফ ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন। আর অবশ্যই এখানে বারে বারে বলছি আসুন, একবার এসে দেখে যান। তাহলে চলুন, দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।